এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শুরু সাক্ষ্য গ্রহণ। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের সাক্ষ্য গ্রহণ, প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের সাক্ষ্য গ্রহণ। কার কথা এসএসসি চেয়ারম্যানের পদে বসেন তিনি? চিত্তরঞ্জনকে প্রশ্ন সরকারি আইনজীবীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। এসএসসির গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হলো। এবার এসএসসির স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে, তার কাছে সাক্ষ্য গ্রহণ হয়েছে। কার কথায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদে বসেন তিনি? চিত্তরঞ্জনকে প্রশ্ন সরকারি আইনজীবীর। এসএসসি প্রাক্তন চেয়ারম্যানের সাক্ষ্য গ্রহণ প্রথম দিন। সরাসরি মেঘা আরো বিস্তারিত জানাবেন। মেঘা, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির সাক্ষ্য গ্রহণ মামলায় বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে কোন কোন পদক্ষেপ এখনো পর্যন্ত এসেছে সামনে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিক নিয়োগ দুর্নীতি নবম দশম একাদশ দ্বাদশের যে তদন্ত ভার গ্রহণ করেছিল সিবিআই আধিকারিকরা, তার ইতিমধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শেষ হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে প্রথম সাক্ষ্য দিয়েছেন এই চিত্তরঞ্জন মণ্ডল, যিনি প্রাক্তন এসএসসি চেয়ারম্যান পদে ছিলেন এবং তিনি বিস্ফোরক কথা আদালত কক্ষে জানিয়েছেন। তিনি জানিয়েছেন তার যখন নিয়োগ হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল বিচারকের তরফ থেকে নিয়োগ তার কিভাবে হয়েছিল, তখন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের পরেই তিনি এসএসসি চেয়ারম্যান পদে এসেছিলেন। এবং তারপরে তিনি আরো বিস্ফোরক তথ্য জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী, যদিও তিনি সেই সময় শিল্পমন্ত্রী ছিলেন এমনটাও তিনি জানিয়েছেন, যে এই পার্থ চট্টোপাধ্যায় তিনি চাপ দিতেন। অর্থাৎ তুমি খুব ভালো করে জানো, একদিকে ইডি এবং সিবিআই তদন্ত করছে গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিক নিয়োগ দুর্নীতি। আজকেও প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিনহার যে এলাকা রয়েছে সেই এলাকায় তদন্ত চলছে। অর্থাৎ একাধিক জায়গায় একাধিক এজেন্টরা রয়েছে, যাদের মাধ্যম দিয়ে কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল। যারা অযোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তাদের কাছে, সেখান থেকে রেফার পত্র তৈরি করা হয়েছিল। এই রেফার সরাসরি চলে গেছিল এসএসসির কাছে। অর্থাৎ একেবারে আমরা দেখেছিলাম যে অন্য সময় মুখ্যমন্ত্রীর কাছে যায় সেই ফাইল, কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে এসএসসির কাছে সরাসরি সেই ফাইল চলে গেছিল এবং প্রেসার দেওয়া হয়েছিল, চাপ দেওয়া হয়েছিল যখন তৎকালীন চেয়ারম্যান পদে ছিলেন এই চিত্তরঞ্জন মণ্ডল। এবং তিনি সেটা স্বীকার করে নিয়েছেন আজকে আদালত কক্ষে। তিনি জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি যে প্রেসার দিচ্ছিলেন, সেই চাপে পড়েই তিনি নিয়োগ অর্থাৎ প্যানেল তৈরি হয়ে যাওয়ার পরেও যে একাধিক অযোগ্যদের নাম এসেছিল, তিনি বাধ্য হয়েছিলেন সেই নাম যুক্ত করতে। তিনি বাধ্য হয়েছিলেন এবং এই সাক্ষ্য গ্রহণে তার বক্তব্য। মেঘা, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। আজ সাক্ষ্য গ্রহণ, বিচার প্রক্রিয়া শুরু প্রথম দিনই। স্কুল সার্ভিস কমিশন এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের সাক্ষ্য গ্রহণ হয়েছে চিত্তরঞ্জন মণ্ডলের। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে চিত্তরঞ্জন মণ্ডল। চিত্তরঞ্জন বাবু, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, নিয়োগ দুর্নীতির আসল পর্দা ফাঁস হবে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে। আপনার প্রথম দিন বয়ানের ক্ষেত্রে কি কি বিষয় জানতে চাইছেন এখনো পর্যন্ত এই প্রক্রিয়ায়? আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। শুনুন, একটা হচ্ছে কি, সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে এসএসসি মামলা। চার্জশিট দেওয়ার পরে নিয়ম হচ্ছে ট্রায়াল হবে। ট্রায়ালে প্রথম সাক্ষী হিসাবে আমাকে ডেকেছিল সিবিআই এবং কোর্ট। সেই মতো আমি গিয়েছিলাম এবং সিবিআই আমাকে দুবার ডেকেছিল, দুবার বয়ান দিয়েছিলাম। সেইগুলো রিকনফার্মেশন করলো সিবিআই এর লয়ার এবং অপোজিট সাইডের যে লয়ার, তারা কিছু কাউন্টার কোশ্চেন করার চেষ্টা করেছিল, সেগুলোর জবাব যথারীতি আমি দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। চিত্তরঞ্জন বাবু, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার চাকরিহারা আজ তাদের পরিবারে এক অন্ধকার ছায়া নেমে এসেছে। সঠিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে কারা মূল দোষী, কাদের জন্য আজ এত বড় দুর্নীতি, তা স্পষ্ট হবে। আপনি আশাবাদী? আমি তো আশাবাদী, কারণ অন্যায় চিরকাল বেশি দিন চলতে পারে। চিরকাল অন্যায় কোনোদিনও প্রাকৃতিকভাবে বেঁচে আছে এটা কখনো হয় না। প্রাকৃতিকের বাইরে এটা, তার গিয়ে বেরোবেই, এই বিশ্বাস আমার আছে। আমার শেষ প্রশ্ন, চিত্তরঞ্জন বাবু, আপনি এসএসসি চেয়ারম্যান থাকাকালীন যে চাপের কথা আপনি বলছেন, যেভাবে আপনাকে বাধ্য করা হয়েছিল নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের, কোনো প্রতিবাদ করার সুযোগ তখন পাননি? চাপ থাকলেও শুনুন, আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম, আমার উপর চাপ আসবে এটাই স্বাভাবিক। যারা বড় বড় পোস্টে আছে তারা তো চাপ দেবেই, কিন্তু চাপ না নেওয়াটা আমার দায়িত্ব। আমি সেটাই করেছিলাম এবং আমি নিষ্কলঙ্কভাবে বিভিন্নভাবে করার জন্য
ডুপ্লিকেট ওএমআর দিয়েছিলাম, কার্বনলেস। তারপরে প্রতিটা ক্ষেত্রে যা যা ইনফরমেশন দেওয়া উচিত প্রতিটা স্টেপে ছাত্রদের জানা হয়েছিল, কোনো অবজেকশন থাকে না। সেইভাবেই করেছিলাম বলে তখনকার দিনে প্রায় 35,000 চাকরি পেয়েছিলেন। আজকে দেখুন 16 সালে কিন্তু ওএমআর এর ডুপ্লিকেটটা দেওয়া হয়নি, আবার 25-এর এসএসসি পরীক্ষায় দেওয়া হলো। যদি 16,000-এর ওই 25-এর পরীক্ষায় যদি দেওয়া হয়ে থাকে, প্রশ্ন হলো 16তেও ডুপ্লিকেট ওএমআরটা বন্ধ করা হলো কেন? একেবারে এই প্রশ্নই তো জোরালো হচ্ছে চিত্তরঞ্জন বাবু। তবে চিত্তরঞ্জন মণ্ডল এসএসসির চেয়ারম্যান থাকাকালীন যদি সাংবাদিক বৈঠক করে তখন যে তাকে চাপ দেওয়া হচ্ছে এটা স্পষ্ট করতেন, তাহলে হয়তো আজকে এত হাজার হাজার চাকরি হারাদের কাঁদতে হতো না। হতে পারে। আমি সরাসরি আরো একবার মেঘার কাছে যাই। মেঘা, একেবারে স্পষ্টত এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় কতজনের নাম, কতজনের থেকে সাক্ষ্য নেওয়া হবে, এই বিচার প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপের বিষয়ে কি কি খবর তোমার কাছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি 75 জনেরও বেশি সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন করেছিলেন এর আগে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু আমরা এই মুহূর্তে যে গ্রুপ সি, গ্রুপ ডি, একেবারে একাদশ, দ্বাদশ যে তদন্ত চলছে, সেক্ষেত্রেও সাক্ষ্য গ্রহণ হবে একাধিক ব্যক্তিদের এখনো পর্যন্ত, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। তবে সিবিআই আধিকারিকরা তারা বারংবার একাধিক ব্যক্তিদের, যারা অযোগ্য ব্যক্তিরা রয়েছেন তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন, তলব করেছিলেন। তাদের থেকে যে ডকুমেন্টস বাজেয়াপ্ত হয়েছে, সেখানে যে টাকা লেনদেনের ডকুমেন্টস রয়েছে, সেখানেও তারা স্পষ্টত জানতে চেয়েছিলেন যে কারা কারা যুক্ত রয়েছে। এবং সেক্ষেত্রে তারা একেবারে স্বীকার করে নিয়েছিলেন যে যারা প্রভাবশালী ব্যক্তি একাধিক জেলা থেকে রয়েছে, তুমি জানো কুন্তল ঘোষের নাম উঠে এসেছিল, তাপস মণ্ডলের নাম উঠে এসেছিল। এবং শুধু এখানেই শেষ নয়, যারা এসএসসি একটা কমিটি তৈরি হয়েছিল, একটা উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল, সেখানে 5 জনের নাম ছিল। প্রত্যেকের নামই তারা নিয়েছিলেন এবং সত্য কথাই তারা বলেছিলেন যে টাকা দেওয়া, অর্থাৎ লক্ষাধিক টাকা, মাথা পিছু লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল, কোথাও 5 লক্ষ, কোথাও 7 লক্ষ। এই লক্ষাধিক টাকা দেওয়ার পরে তাদের কাছে সেই যে রেফার পত্র, সেই রেফার পত্র এসএসসির কাছে চলে যাবে, তাদেরকে ওই আশ্বাস দেওয়া হয়েছিল এবং সেই আশ্বাসেই তারা বেঁচেছিলেন। কিন্তু যদিও তা সম্পন্ন হয়নি। একেবারে পরবর্তী পর্যায়ে বিচার প্রক্রিয়া কোন দিকে এগোয় নজর থাকবে আমাদের। ধন্যবাদ মেঘাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।